আগেই বলে নিয়েছি, এটা অনশট স্টোরি, এটার আর কোনো পার্ট নেই। এটা একটা ছোট গল্প। এবার গল্প শুরু করা যাক। চেয়ারম্যান বাড়ির ছোট ছেলে বাল্য বিবাহ করেছে। মুহূর্তেই কথাটা ছড়িয়ে গেল পুরো সীমান্ত পার গ্রামে। দলে দলে লোকেরা জমা হচ্ছে চেয়ারম্যান বাড়ির সামনে। এতে অবশ্য মহিলাদের সংখ্যার আধিপত্য দেখা যাচ্ছে। চেয়ারম্যান বাড়ির ছোট ছেলে জাঙ্কুক বসার ঘরে বসে আপেল চিবোচ্ছে আরাম করে। বাইরে তার বউকে নিয়ে এত কোলাহল মাতামাতি যে তার খুব একটা ভালো লাগছে না, সেটা তার ফুলে ওঠা নাক দেখে অনুমান করা যাচ্ছে। জাঙ্কুকের ঠিক সামনে দাঁড়িয়ে আছে তে। দাঁড়িয়ে আছে বললেও ভুল হবে, বলা উচিত দাঁড় করিয়ে রাখা হয়েছে। তে অসহায় চোখে জাঙ্কুকের দিকে চেয়ে রইল। চিন্তায় আপাতত অস্থির সে। আব্বা হয়তো বাড়ি থেকে লাঠি নিয়ে ছুটে আসছেন তাকে মেরে ফেলার জন্য। বাড়িতে গেলে আম্মার হাতে উদম কেলানি খেতে হবে, ভাবতেই গাড়িটির মতো জমে যাচ্ছে তে। তে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে। একটা পর্যায়ে জাঙ্কুক পা নামিয়ে সোফায় সোজা হয়ে বসে ধমকে বলল, এই তুই দাঁড়িয়ে আছিস কেন? সোফা নেই আমার ঘরে, বস। তে তীক্ষ্ণ চোখে জাঙ্কুকের দিকে তাকালো, তারপর রোবটের মতো সোফায় বসে পড়লো। পাশ থেকে জাঙ্কুকের আম্মা ধমকে উঠল, এই তো ওরে বকলি কেন? সাহস বেড়ে গেছে? এমনিতেই বিয়ে করে আসছিস এই বয়সে, বাইরে তোর বাপ মানুষের লাগে যুদ্ধ করে। চেয়ারম্যানের পোলা এত ভালো কাজ করছে, মানুষ তো চিল্লাবি। একদম চুপ করে বসে থাক বজ্জাতের জাত। জাঙ্কুক এসব কথা শুনে তো সে আরামে আর একটা আপেল ফজরি থেকে নিয়ে চিবোতে থাকলো। রাতে তের আব্বা এলেন চেয়ারম্যান বাড়ি। চিন্তায় মুখ কালশিটে পড়ে গেছে তার। তে তার আব্বাকে দেখে গুটসুটি মেরে জাঙ্কুকের মায়ের পিছনে লুকিয়ে পড়ে। তের আব্বা এবং চেয়ারম্যান মুখোমুখি বসে। দুজনের চোখে হতাশার ভাব। ছেলেমেয়েদের এমন কাজে দুজনেই লজ্জিত। কিছুক্ষণ পর জাঙ্কুক উপরে সিঁড়ি বেয়ে ঘুম ঘুম চোখে নিচে নেমে আসে। নিজে এক বড় সোফায় বসে টান দিয়ে তেকেও নিজের পাশে বসিয়ে দেয়। তে হতভম্ব, লজ্জায় দিশেহারা, মিনমিন করে মাথা নত করে বলে ওঠে, আব্বার সামনে এসব কি ধরনের আচরণ? লজ্জা নাই বেহায়া পুরুষ? জাঙ্কুক অবাক হওয়ার ভান করে বলল, লজ্জা কিসের জন্য পাবো? তোকে কি আমি সবার সামনে চুমু খেয়েছি, নাকি দরজা খোলা রেখে পরিবার পরিকল্পনা করেছি? আমি তো যথেষ্ট ভদ্রপোলাই হয়ে বসে আছি তোর বাপের সামনে, তাও তোর হচ্ছে না। অসভ্যতা কাকে বলে তাহলে দেখিয়েই ফেলি। তে অসহায় চোখে চেয়ে দেখলো জাঙ্কুককে, তারপর বিড়বিড় করে গালিগালাজ করতে করতে সরে বসতে চাইলো খানিক, অথচ সঙ্গে সঙ্গে জাঙ্কুক চিমটি কেটে নিজের সঙ্গে পুনরায় চেপে ধরলো। তে কোমরের চিনচিনে ব্যথা স্তব্ধ হয়ে রয়ে গেল। দূর থেকে তেয়ের আব্বা মেয়ে ছেলের কাছ থেকে দীর্ঘশ্বাস ফেললেন, কথা তুলেন, দেখুন চেয়ারম্যান সাহেব, ছেলে মেয়ে যা করার করে ফেলেছে, বিয়ে তো আর অস্বীকার করা যাবে না, আল্লাহর হুকুম। তবে আজকে আমি মেয়ে ঘরে নিয়ে যাব। সংসার করার মতো আমার মেয়ে ততটা বড় হয়নি এখনো। আর আর চোখে ছেলের দিকে তাকান। জাঙ্কুকের মুখের ভঙ্গি মুহূর্তেই বদলে যাচ্ছে। যে কোনো মুহূর্তে এখানে একটা বোমা ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। জাঙ্কুক কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে একদমে বলে উঠলেন, আমি রাজি, আপনি মেয়ে ঘরে নিয়ে যেতে পারেন। আমরা না হয় 2-3 বছর পর ধুমধাম করে তাদের বিয়ে দেব, চিন্তা নেই। জাঙ্কুক কথাটা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল বাবার দিকে, তারপর নাক ফুলিয়ে বলে উঠল, আনবিলিভেবল, আমি আমার বউ কাউকে দিচ্ছি না। মগের মূল্যক নাকি? এবার লজ্জায় জাঙ্কুকের হাঁটুতে বেশ জোরে সরে অগোচর একটা চিমটি কাটলো। জাঙ্কুক ব্যথায় শব্দ করে উঠলেই সবার চোখ এসে পড়ে সরাসরি জাঙ্কুকের দিকে। তে অপ্রস্তুত হয়ে পড়ে। জাঙ্কুক হাঁটু ঘষে তেয়ের দিকে তীক্ষ্ণ চোখে তেয়ে বলে, কিছু না, পোকা কামড় দিয়েছে, আই এম ফাইন, ইউ গাইস কন্টিনিউ। সবাই আবার কথা বলার মন দিল। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো, তেয়েকে ঘরে দেওয়া হবে। বছর খানেক পর, তের 20 বছর হওয়ার পরে আবার ধুমধাম করে বিয়ে দেওয়া হবে তাদের। ব্যাস। জাঙ্কুক তাৎক্ষণিক সোফা ছেড়ে উঠে ধুমধাপ পা ফেলে উপরে চলে গেল। তে অসহায় চোখে তাকিয়ে দেখলো, সেই যে গেল, এখন অবধি তার মুখ দর্শন করা যায়নি। তে আর তার পরিবার আজ রাতে খেয়ে বাড়ি যাবেন। রাতে খাবার টেবিলে জাঙ্কুককে অনেকবার ডাকা হলো। ওপরের বদ্ধ রুমের ভেতর থেকে জাঙ্কুকের কোনো সারা শব্দ পাওয়া গেল না। শেষ পর্যন্ত খাবার টেবিল থেকে তেকে তুলে পাঠালো জাঙ্কুকের ঘরে। দরজাটা ভেতর থেকে লক। তের হাতে জাঙ্কুকের মায়ের ধরিয়ে দেওয়া জাঙ্কুকের রুমের চাবি। এই ঘরে জাঙ্কুক যখনই থাকে দরজা লক থাকে, আর ঘরের চাবি থাকে একমাত্র জাঙ্কুকের মায়ের হাতে। আঁচলের কোণে বেঁধে রাখেন তিনি। বদ্ধ ঘরের ভেতর জাঙ্কুকের কোনো সারা শব্দ না পাওয়া গেলেও তে জানে জাঙ্কুক রেগে মেগে আগুনের ফুলকি হয়ে গেছে। তে ঘরে ঢুকলো। জাঙ্কুককে হাতে বেঁধে নিয়ে যাওয়ার আদেশপ্রাপ্ত সে। আদেশ অবশ্য শিরোধার্য। এই ঘরে ঢুকে ইহা জিনিসপত্র একই অবস্থা করেছে, ভেঙে চুরে সম্পূর্ণ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে। হায় রে, মায়া লাগে না মানুষটার এভাবে কেউ
এত দামি জিনিস ভাঙে। পর্দাটাও হ্যাঙ্গার থেকে খুলে নিচে পড়ে আছে। কাঁচের ফুলদানিটা ভেঙে টেলিফোনের পাশে অসহায় অবস্থায় পড়ে। জাঙ্কুকের রেগে যাওয়া মানে হচ্ছে তুলকালাম কাণ্ড বেঁধে যাওয়া। পরিবারের ছোট ছেলে হওয়ার সুবাদে জাঙ্কুক সবার বড্ড আদরের পরিমাণ এতই বেশি যে কেউ জাঙ্কুকের দিকে আঙ্গুল তুললে আরএম নিজে তাকে শাসিয়ে আসেন। বড় ছেলে আবার বড্ড ভদ্র, ছোটটাই হয়েছে যত অসভ্যের জাত। প্রথমে মেঝেতে যা পড়ে আছে কিছুটা পরিষ্কার করে রাখলো, পর্দা হ্যাঙ্গারে ছড়িয়ে টাঙিয়ে দিল, টেলিফোন ঠিকঠাক করে টি টেবিলের উপরে রাখলো। শুধু কাচের জিনিসে হাত দিল না, হাত কেটে গেলে জাঙ্কুক মেরে তক্তা বানিয়ে দেবে নির্ঘাত। এবার বিছানায় ঘুমন্ত জাঙ্কুকের পানে তাকালো। উপর হয়ে শুয়ে আছে মহাশয়, উদমগা, ব্ল্যাঙ্কেট কোমর অব্দি ঢেকে রেখেছে। তিনি নিজের চিন্তা হকচকিয়ে উঠল, দ্রুত চোখ মুছে স্বাভাবিক হলো। জলজান্ত এমন একটা আইটেম সামনে থাকলে কেউ ঠিক থাকবে না। তে বুঝে পায় না তার মধ্যে জাঙ্কুক কি দেখলো এতটা পাগল হলো কি দেখে। তীর মধ্যে পাগল করার মতন কিছুই নেই, সত্যিই কিছু নেই। অথচ তে জানে পুরো গ্রামের মেয়েরা জাঙ্কুকের দিকে আকর্ষিত। এক কথায় জান হাজির। তিনি নিজের অবাস্তব চিন্তা বাদ দিয়ে ঘুমন্ত জাঙ্কুকের পাশে এসে বসলো। হালকা স্বরে ডাক দিল, এই যে শুনছেন, আপনার মা খেতে ডাকছেন আপনাকে। জাঙ্কুকের মধ্যে কোনো নড়চড় দেখা গেল না তেমন। ডাকতে ডাকতে হাল ছেড়ে দিয়ে পেগ মুখ ফুলিয়ে বসে রইল পাশে। এক পর্যায়ে কি মনে করে জাঙ্কুকের ঘন চুলে হাত দিয়ে ব্যাগ ব্রাশ করতে করতে নরম স্বরে বলে উঠল, উঠবেন না, আমি চলে যাচ্ছি। তে উঠে চলে যেতে নিলে হঠাৎ জাঙ্কুক টান দিয়ে তেকে বিছানায় শুয়ে গ্রীবাদ এসে নিজের মুখমণ্ডল ডুবিয়ে দিল। আচমকা আতঙ্কে তে কই মাছের ন্যায় ছটফটিয়ে উঠল। গ্রীবাদ এসে অধরের স্পর্শ পাওয়ার সাথে সাথে সেই ছটফটানি কমে গেল। সারা পেটে চাইল জাঙ্কুকের কাছ থেকে, কিন্তু বজ্জাত জাঙ্কুক শুনলে তো বরং তের গ্রীবাদ এসে নাক ঘষে বলতে লাগলো, প্লিজ ডোন্ট গো, আই ওয়ান্ট ফিড ইউ এভরি সেকেন্ড অফ মাই লাইফ। তে স্তব্ধ হয়ে রইল। জাঙ্কুকের এহেন কাণ্ডে তার সারা শরীরে শিহরণ বয়ে চলল। তে আলগোছে হাত তুলে বুকের উপর শুয়ে থাকা জাঙ্কুকের চুলে হাত বুলিয়ে দিল। খানিক পর ছোট্ট শ্বাস ফেলে বলল, যেতে হবে। এই অল্প বয়সে আবার রাজি হবেন না মোটেও, জেদ দেখাবেন না। জাঙ্কুক কথাটা শোনা মাত্রই বেশ জোরে সরে নিজের দাঁত বসিয়ে দিল তীর গ্রীবাদ এসে। তে ব্যথা আর্তনাদ করে উঠতে জাঙ্কুক মাথা তুলে ঘাট তাড়া করে বলল, তুই কচি খোকা নাকি? আজ বিয়ে হয়েছে, কাল বাচ্চাও হয়ে যাবে। আসছে অল্প বয়স, তোর বাপই তো তোর মাকে আরো অল্প বয়সে বিয়ে করেছে, আর আমি করলে তোর বাপের গায়ে লেগে গেল। ধান্দাবাজ। তে রাগ দেখালো। শুরু হয়েছে আবার তার বাপ নিয়ে কথাবার্তা, অসভ্য। তে রাগে জাঙ্কুকের চুল থেকে হাত সরিয়ে নিল। জাঙ্কুক টের পেতে জোর করে আবার হাত নিজের চুলে রেখে দিল। তে অগাতা জাঙ্কুকের চুল ব্রাশ করতে করতে বলল, বেশি বলবেন না, আব্বাদের সময় এসব চলতো, এখন যুগ বদলে গেছে। তাই তা তোর বয়স কত বলতো? 17 তো হবেই। আমি যতদূর জানি তোর মায়ের 16 বছর বয়সে তুই 1 বছরের ছিলি। আসছে যুগের কথা বলতে আমাকে, যুগ বদলে নেই। তোর বাপ আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, নিজে এই বয়সে বাপ হয়েছে আর আমাকে এখন বাপ হতে সুযোগ দিচ্ছে না। আনবিলিভেবল। জাঙ্কু কথাটা বলে সোজা হয়ে উঠে বসে বিছানায় হেলান দিয়ে কোলে বালিশ রেখে হাতের তালু চিবুকে ঠেকিয়ে চেয়ে রইল তীরের দিকে। তে উঠে বসলো, কানের পেছনে চুল গুঁজে ইতস্ত করে বলে উঠল, খেতে চলুন, আমরা চলে যাব। জাঙ্কু খামি তুলে রুমের এক পাশটা ভালো করে দেখে নিল। কি দেখলো সে নিজেই জানে। তারপর হঠাৎ করেই বলল, বাচ্চাদের থাকার জন্য রুমটা কাল থেকে সাজানো শুরু করতে হবে। 6 মাস লেগে যাবে পুরো রুম সাজাতে, আর 4 মাস ওয়েট করলে বেবি হাজির। আইডিয়াটা কেমন? তে অবাক হলো খানিকটা, প্রশ্ন করলো, বাচ্চা? 1 বছর? কি বলছেন? 1 বছরের মধ্যে কার বাচ্চা আসবে ঘরে? আপনার আত্মীয়ের? আপনার বড় আপু বিদেশ থেকে ফিরছেন নাকি? জাঙ্কুক বাঁকা আসলো। বিছানা ছেড়ে উঠে কাভার থেকে টাওয়াল আর ট্রাউজার নিয়ে তীরের পাশে দাঁড়িয়ে হুট করি তীরের গালে নিজের ভালোবাসার স্পর্শে এগিয়ে চলে গেল বাথরুমে। তীর গালে হাত দিয়ে থম করে বসে রইল। বাথরুম থেকে শুনতে পেল জাঙ্কুক বলছে, আমার নিজের বাচ্চা ল্যান্ড করিয়ে তোর বাপের সকল আজগুবি শর্ত আমি ভেঙে ফেলবো, জেনে রাখতে। সো বি রেডি ফর মাই বেবিস। তীর পরিবার রাতে খাওয়া দাওয়া করে চলে গেল বাড়িতে। তে বেরিয়ে যেতে জাঙ্কুক উপরের ঘরে যাচ্ছিল। পথে পেছন থেকে আরএম বলে উঠল, উকিলের কাগজগুলো নিয়ে রিডিং রুমে আসা জাঙ্কুক, কাজ করতে হবে আমার সঙ্গে। তারপর জিনকে উদ্দেশ্য করে বলল, বাপ ছেলের জন্য 1 কাপ চা দিয়ে যেও। আম্মু, আমার জন্য কফি। জাঙ্কুক কথাটা বলে কাগজ আনতে চলে গেল। মনে মনে জাঙ্কুক বাবার উপর ফুলে আছে। বারবার তার তীক্ষ্ণ চোখ ঘুরে ফিরে আরএমের উপর পড়ছে। আরএম এসব অগ্রাহ করে মৃদু হেসে রিডিং রুমে চলে গেলেন। এতদিনে ছেলের 20 দাঁত ভাঙতে পেরে
তিনি পর্যাপনই খুশি, আনন্দিত। তার বেপরোয়া ছেলেকে একটা শিক্ষা দেওয়া উচিত ছিল। এই পৃথিবীতে চাইলে সবকিছু পাওয়া যায় না। এটা তার ছোট ছেলে প্রায় ভুলতেই বসেছিল। এবার তার সুবুদ্ধি হলে হয়। রিডিং রুমে বাপ ছেলে অনেক রাতভর কাজ করলো। নতুন বাড়ি কিনে ভাড়া দিতে চাইছে আরেম। কাগজপত্রের হিসাব সেটার জন্য মেলানো। আজকাল বাড়ি ভালো লাগলে কাগজ ঠিক থাকে না, একটা ছোট ঝামেলা লেগেই থাকে কাগজে। জাঙ্কুক ওকালতি নিয়ে পড়াশোনা করছে, তাই বাড়ির সব উকিল সম্পর্কিত কাগজপত্র সে দেখাশোনা করে। কাজের ফাঁকে কফির কাপে চুমুক দিয়ে বলে উঠল, আমাকে ফাঁসিয়ে কি মজা পেলে? বিয়েটা হয়েই গেছিল। আরেম এ প্রশ্নেরই অপেক্ষায় ছিলেন। তিনি হেসে ইজি চেয়ারে হেলান দিয়ে বসলেন, তারপর বলে উঠল, দরকার ছিল। মেয়েটা এখন অল্প বয়সী, তোমার কাছে আসার বয়স তার হয়নি। আমার বয়স হয়েছে, এটাই যথেষ্ট। ঝামেলা কেন করলে? নাতি নাতনি দেখার শখ নেই তোমার? আরেম ছেলের লাগামহীন কথা শুনে বিষম খেলেন বোধ হয়। পরপর কাগজের আরেকটা ফাইল ঠাস করে জাঙ্কুকের সামনে রেখে রেগে বলে উঠল, অসভ্য ছেলে, কাজ কর বসে। কাজের সময় উল্টোপাল্টা কথা বলে মাথা খাবে না। জাঙ্কুক এই কথা শুনে কলমটা 2 আঙুলের মাঝখান থেকে ছেড়ে ঠাস করে টেবিলের উপর রেখে দিল। চেয়ারের 2 হাতলে আরাম করে হাত দিয়ে বসে সরাসরি চোখ রাখলো আরেমের দিকে, তারপর বলে উঠল, আই এম নট ইন মুড এনিমোর। আই হ্যাভ এ ডিসিশন। এখন এই মুহূর্ত থেকে বাড়ির কোনো কাগজপত্র দেখাশোনা করব না আমি। আমার মাথা গরম। বউ ঘরে না আসা অবধি মাথা ঠান্ডা হবে বলে মনে হচ্ছে না। আমি মাথা গরম অবস্থায় কাগজ দেখা মানে কোটি টাকার লোকসান। উল্টো সিদ্ধান্তে তোমার ক্ষতি। ঘরে বউ আসুক, মাথা ঠান্ডা হলে তারপর আমি আবার কাগজপত্র দেখাশোনা করব। বাট ফ্রম নাও ইটস ক্লোজ। গুড নাইট বাবা। বাবা উচ্চারণ একটু টেনে টুনে বলে জাঙ্কুক জ্যাকেট চেয়ারের হাতল থেকে নিয়ে গায়ে জড়াতে জড়াতে চলে গেল নিজের রুমে। আরেম হা হয়ে দেখলেন জেডি ছেলের চলে যাওয়া। জাঙ্কুক একবার বলেছে কাজ করবে না, তাকে হাজার বলেও কাজ করানো যাবে না। জেদ যেন রন্ধে রন্ধে বহমান। কার কাছ থেকে পেয়েছে এত জেদ? হাসলেন আরিম। যৌবনকালে তার নিজের মধ্যেও তেমন উত্তপ্ত জেদ ছিল বটে। জেদের বসে পরিবারের অমতে জড়িয়েছেন রাজনীতিতে। আজ গ্রামের মুখপাত্র তিনি। সবই একই জেদের ফসল। জিন ঘটিত ব্যাপার স্যাপার ছেলেকে দোষারোপ করে লাভ নেই ভেবেই দমে গেলেন তিনি। এদিকে তে বিছানায় বসে স্কুলের হোমওয়ার্ক করছে। পাশে 9 বছরের বোন রোজি মোবাইলে কার্টুন দেখছে। বেশ রাত হয়েছে। তে বই পাশে রেখে বালিশ ঠিক করে শুয়ে পড়লো। রোজি এখনো মোবাইল দেখছে। তে হাত থেকে টান দিয়ে মোবাইলটা নিজের হাতে নিয়ে নিল। রোজি রেগে মেগে তাকালো তার বোনের দিকে। কি এভাবে তাকাস কেন? আম্মাকে ডাকবো? এত রাতেও মোবাইল দেখিস? ঘুমা। রোজি ধমক খেয়ে ঠোঁট উল্টালো, তারপর বলে উঠল, ঘুম আসে না আপু, আর একটু দেখে না কার্টুন দাও। তে হাসলো পরম মমতায়। বোনের ছোট্ট দেহ নিজের সঙ্গে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, আপু মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুম চলে আসবে। রোজি তের সঙ্গে মিশে গেল একদম। তে আলতো হাতে রোজির মাথায় হাত বুলাচ্ছে। রোজির নাকে তের গায়ের গন্ধ শুকিয়ে বলল, আপু আপু তোমার থেকে কেমন আম্মা আম্মা গন্ধ পাচ্ছি। আমার সোনো পাউডার তুমি মাখো, আমাকে একটু মাখিয়ে দিবে? তে হাসলো, বলে উঠল, কালকে সকালে দেবো, এখন ঘুমা। রোজি খানিক কথা বলতে বলতে এক সময় ঘুমিয়ে পড়লো। তের ছোট মাথা তখনও ঘুরছে জাঙ্কুকের বলা কথা। বাচ্চা, ওদের তো বিয়ে মানাই হয়নি, বাচ্চা এখন কোথা থেকে আসবে? ধরে জাঙ্কুকও না, একদম জাতা। তবুও ওই লোকটাই তো তার শখের পুরুষ। পরের দিন স্কুলে। তে তোর গলার তীরে এটাকে লাভবার দেখছি আমি। এই কথাটা শোনা মাত্র স্কুলের সাদা ওড়নাটা গলায় ভালো করে পেঁচিয়ে নিয়ে কলম দিয়ে খাতা আঁকেবুকি করতে করতে বলল, ওহো, কালকে রান্না করার সময় মাটির চুলো থেকে আগুনের ফুলকি এসে পড়েছে, সেরকম কিছু না। টিচার শুনে বিশ্বাস হলো না কথাটা। সে আর একটু এগিয়ে এসে তীর গলা থেকে ওড়না সরাতে নিলে তে তৎক্ষণাৎ দূরে সরে গেল। কথা ঘুরিয়ে বলল, শুনলাম তাকে পাত্রপক্ষ দেখতে এসেছে, সেটা কি সবিন জানে? লিজা এবার মুখ ভার করে বসলো। এক হাত বেঞ্চের উপরে রেখে মাথাটা হাতের উপরে ঠেস দিয়ে রেখে তের দিকে চেয়ে রইল। হ্যাঁ এসেছিল। জাঙ্কুক ভাই সব সামলে নিয়েছেন এবার। সবিনকে কল করে আমাদের বাড়ি পাঠিয়েছিলেন। এসে তো সেরকম একটা কাণ্ড ঘটালো বাড়িতে। বাবাকে হাতে পায়ে ধরে আমাদের বিয়ের জন্য রাজি করালো। তে অবাক হয়ে গেল, কার রাতেই তো ও বাড়ি থেকে এলো। জাঙ্কুকের মুখে তো তেমন কোনো কথা শোনেনি। তার বান্ধবীর সঙ্গে খাতির দেখাচ্ছে, অথচ তা কি মুখখানা দিয়ে বলল না, অসহ্য পুরুষ। তে বলল, তা আমরা তোর বিয়ে খাচ্ছি তাহলে খুব দ্রুত, কি বলিস? কথা বলে আনন্দে লিজার শরীরের উপর কৌতূহলপূর্ণ হেসে ঢলে পড়ল তে।
লিজা মুখ ভাঙচালো, তেকে সোজা করে আবার জায়গায় বসিয়ে দিয়ে বলল, না বাসাধন, এখন নয়, আরো 2 বছর পর সবেন চাকরি পেলে তবেই আব্বা বিয়ে দেবেন, নয়তো না। সে আর কি, সবেন চাকরি পেতে আর কতদিন, ঠিক পেয়ে যাবে, দেখা যাবে 2 বছরের আগে আমরা তোর বিয়ে খেয়ে নিয়েছি। লিজা লজ্জা পেয়ে হাসলো, তারপর হুট করে কিছু মনে পড়ে গেল। এইতে আসার সময় দেখলাম জাঙ্কুক ভাই তার চেহারাপালাদের নিয়ে মশা গুন্ডাকে শাসাচ্ছে, গলা ধরে রাগে চিৎকার করে চেঁচামেচি করছে। তুই কি কিছু বলেছিস ওনাকে? তুই আতকে উঠলো। জাঙ্কুক শহর থেকে গ্রামে ফিরে রোজ এমন কোনো না কোনো কাণ্ড ঘটাবেই। ওই সবিনের একটা ছোট ভাই আছে, তাকে রোজ তুই নিজের সামনে দেখতে পায়। তেয়ের ধারণা সে তেয়ের উপর জাঙ্কুকের কথা মতো নজর রাখে। এখানকার সব খবরাখবর সে জাঙ্কুককে ট্রান্সফার করে। তে দীর্ঘ শ্বাস ফেলল, তারপর বই খাতা ব্যাগে ঢুকাতে ঢুকাতে বলল, আমার ঠেকা পড়েনি তাকে এসব বলতে। জেনেছে নিশ্চয়ই সাঙ্গপাঙ্গ থেকে। গ্রামে এলেই মারামারি করা যেন একটা অভ্যাস হয়ে গেছে তার, যেন মজাদার কোনো অভ্যাস। ছি! লিজা হই হই করে উঠল যেমন। মেয়েটা একদম জাঙ্কুকের বদনাম শুনতে পারে না, যেন জাঙ্কুককে নয়, কেউ জাঙ্কুকের বদনাম করে স্বয়ং লিজার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। সেটাই হলো এবার। লিজা এক মুহূর্ত দেরি না করে বলল, ধুর, অমন বলিস না, জাঙ্কুক ভাই তোকে। চুপ! আর তার হয়ে সাফাই গাইবে না একদম, মায় লাগাবো ধরে। ছুটি হয়ে গেছে, বাড়ি যাবি চল। পরের দিন দুপুরে তখন তে ঘরে পড়াশোনা করছে, হঠাৎ ওনার আড়ালে লুকিয়ে থাকা ফোন বেজে উঠল। ফোনটা বেশ আগে জাঙ্কুকের দেওয়া, তখন অবশ্য জাঙ্কুক ততটা লাগাম ছাড়া ছিল না, কথাবার্তায় যথেষ্ট লাগাম ছিল আর সভ্য ব্যবহার করত। আর এখন পুরোটাই অসভ্যের জাত, কথাবার্তায় বেলাস ব্যবহার যেন উপচে পড়ে। তে আশপাশ ভালো করে দেখে না একবার, কেউ নেই আশেপাশে, তার ছোট বোনকেও দেখা যাচ্ছে না, নিশ্চয়ই খেলতে গেছে। তিনি উঠে দরজা বন্ধ করে দিল, তারপর বদ্ধ দরজায় পিঠ ঠেকিয়ে ফোন কানে ধরলো। ওপাশ থেকে হাই হ্যালোর কোনো ধারও শুনতে পেল না। সরাসরি জানালো, বাড়ির বাইরে আছি, 2 মিনিটের মধ্যে আয়, আর হেজাব বেঁধে আসবি, স্টাইল করে না, সবকিছু ঢেকে আসবি। সবকিছু মানে সবকিছুই। তিনি রেগে গেল খানিক, তবে রাগ প্রকাশ না করে বলল, আমি আসবো না, আবার বাইরে যারা শুকাচ্ছেন, দেখতে পেলে মায়ের লাগাবেন আমাকে। তুই আসবি, আর এক্ষুনি, না হলে আমি ভিতরে আসবো। আসবো? তে তড়িঘড়ি করে বলল, না আসা লাগবে না আপনার, আমি আসছি, দাঁড়ান আপনি। তে ফোনটা কেটে দিল। কি বলে বের হবে ভাবছে বসে বসে, পরে ভাবলো লিজার কথা বলেই যাওয়া যাবে। তে চট জলদি জামা পাল্টে হেজাব বেঁধে নিল, দরজা খুলে বের হয়ে উঠোনে বাবার কাছে আসলো। তের বাবা সুগা হাত দিয়ে চাল মেরে দিচ্ছেন মাদুরে। তেকে এত সেজে গুজে বের হতে দেখে প্রশ্ন করলো, কই যাচ্ছ? আব্বা, ওই লিজার ভাতিজির জন্য আজকে ঘরোয়াভাবে সিন্নি করা হচ্ছে ওদের বাড়ি, লিজা আমাকে দাওয়াত দিয়েছে। সুগা আশেপাশে তাকালেন, একটু দূরে কালো বাইকের মধ্যে জাঙ্কুক হেলান দিয়ে ফোন দেখছিল। সুগা সেটা দেখে যা বোঝার বুঝে গেলেন, মেয়ে কথা লুকাতে শিখে গেছে। বাহ, বিয়ে তো হয়েই গেছে, এখন ঘুরতে চাইছে, ঘুরুক। তার এখন এসব অদেখা করে যাওয়ার সময়, না হলে যে জামাই পেয়েছে মেয়ের জন্য, বাধা দিলে দেখা যাবে পুরো গোষ্ঠী সমেত তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে। সে গম্ভীর গলায় বলে উঠল, ঠিক আছে যাও, সন্ধ্যার আগে ফিরে আসবে, মাগরিবের নামাজ ঘরে এসে পড়ো যেন। জি আব্বা। তে বাড়ির উঠোনের গাছপালা সব হাত দিয়ে সরিয়ে জাঙ্কুকের পাশে এসে দাঁড়ালো। জাঙ্কুক দেখে দেখা মাত্রই তীক্ষ্ণ চোখে চেয়ে রইল, ফোনটা পকেটে রাখলো, 2 হাত জিন্সের পকেটে পুরে ধীর পায়ে এগিয়ে এলো তের দিকে। তের কাছে আসতেই নিজের সাথে মিশিয়ে তের গির্বাদেশে নিজের মুখ লোকালো। তে এমন আচরণে আচমকা থমকে গেল। 2 হাতে জাঙ্কুককে ঠেলে দেওয়ার চেষ্টা করলে জাঙ্কুক তেকে চেপে ধরে গির্বাদেশে মুখ লাগানো অবস্থায় ফিসফিস করে বলল, আই মিস ইউ রে, ব্যাডি। জাঙ্কুকের নিশানো কথা শুনে শিরশির করে উঠল তের সারাঙ্গ। বহু কষ্টে মুখ খুলে বলে উঠল, আব্বা দেখলেন, শুনুন তো। জাঙ্কুক তাৎক্ষণিক ছাড়লো না, কিছু সময় নিজের সঙ্গে জড়িয়ে রাখার পর তারপর ছাড়লো। বাইকে উঠে ইঞ্জিন চালু করে বলল, উঠে বস, আমরা আজকে সারাদিন ঘুরবো, তাহলে রাতটা হোটেলে কাটিয়ে নেব, কি বলিস? আমার বাচ্চাদের আসার ব্যবস্থা করতে হবে না? তে বাইকের পিছনে বসতে যাচ্ছিল। জাঙ্কুকের কথা শুনে বুকে ফু দিয়ে দ্রুত পা সরে দাঁড়ালো। জাঙ্কুক তের রিয়াকশন দেখে হেসে উঠল শব্দ করে, তারপর আঙুলের ডগা তের কপালে রেখে ছোট্ট করে গুঁতো দিয়ে বলে উঠল, বদের হাড্ডি, উঠে বস, আমরা খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে যাচ্ছি। তে স্বস্তির নিঃশ্বাস ফেললো, জাঙ্কুকের কাঁধে হাত রেখে বাইকে চেপে বসলো। জাঙ্কুক শো করে বাইক চালু করলো, বাইকের স্পিড বড্ড বেশি। তের হিজাব খুলে যাচ্ছে বাতাসের ঝাপটায়। এক সময় প্রশ্ন করলো, আমরা আজকে এভাবে ঘুরছি কেন? জাঙ্কুক পাশের আয়নায় তের মুখের দিকে চেয়ে গম্ভীর স্বরে বলে উঠল, আমি চলে যাচ্ছি, এবার ফিরতে 1 মাসের উপরে লাগবে।
তে যেন কথা বলতেই ভুলে গেল। এত দ্রুত চলে যাচ্ছে, এটা তো সবাই 5 দিন হলো। তে আনমনে প্রশ্ন করলো, 1 মাস কেন? প্রতিবার তো 15 দিনে চলে আসেন। জাঙ্কুক তের কথা শুনে বাঁকা চোখে তাকালো, ঠোঁটে দুষ্ট হাসি রেখে বলল, হঠাৎ আমার প্রতি এত মায়া? আর ইউ গোয়িং টু মিস মি? তে সঙ্গে সঙ্গে মুখ ভেঙালো, দ্রুত অপর পাশে মুখ ঘুরিয়ে বলল, মোটেও না। মিথ্যা বলছে তে, সে বড্ড মিস করে জাঙ্কুককে যখন সে শহরে চলে যায়। প্রতিবার 5-10 দিনের কথা বলে 15 দিনও আসে না গ্রামে। আর এবার স্বয়ং বলছে 1 মাস, তার মানে যাবে বেশ কয়েকদিন, ফিরবে না। কষ্টে তের বুকটা জ্বালা করতে লাগলো। তবুও তে স্বীকার করলো না, প্রকাশ করলো না জাঙ্কুকের সামনে। না হলে লাগাম ছাড়া জাঙ্কুক এই যাত্রায় তাকে মুক্তি দেবে না। বিরাজ কথা দিয়ে খুন করে ফেলবে তের ছোট্ট মনটা। জাঙ্কুকের বাইক একটা ক্যাফের সামনে এসে থামে। গ্রাম থেকে বেশ দূরে ক্যাফেটা। জাঙ্কুক বাইক থেকে নেমে তের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, নেমে আয়। তে খুব দ্বিধায় পড়ে গেল। আশেপাশে মানুষ তেমন নেই, খুব নিরিবিলি ক্যাফে। তে কাঁপতে থাকা হাত জাঙ্কুকের হাতে রাখলো। জাঙ্কুক খুব শক্ত করে সেই হাতে নিজের হাতে তালু দিয়ে চেপে ধরে তেকে বাইক থেকে নামালো। তে নামলে জাঙ্কুক তের বাম পাশ থেকে তের কাঠটা আগড়ে ধরে সামনে এগোলো। তে আলগোছে মাথা তুলে জাঙ্কুকের মুখের দিকে তাকালো। জাঙ্কুকের মুখের ডান পাশটা দেখা যাচ্ছে। কি নিখুঁত সেই মুখের ধরন! তের বুক কেঁপে উঠলো উত্তেজনায়। সে আরো একটু চেপে দাঁড়ালো জাঙ্কুকের পাশে। নাকে ভেসে আসছে জাঙ্কুকের পারফিউমের ঘ্রাণ। জাঙ্কুক ক্যাফেতে প্রবেশ করলো। একটা ছোট হালকা পাতলা গড়নের ছেলে দৌড়ে আসলো। এসে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। জাঙ্কুক এই হাতে তেকে আগলে রেখে অপর হাত দিয়ে বেশ স্মার্টলি হ্যান্ডশেক করলো। ছেলেটা ভালো মন্দ জিজ্ঞাসা করে তের পাশে চোখে ইশারা করে জিজ্ঞাসা করলো, ভাই, ভাবি নাকি? জাঙ্কুক হালকা এসে বলল, হ্যাঁ। ভাবির বয়স তো একদম কম। ভাইকে সামলাতে পারেন তো ছোট ভাবি? তেকে কথাটা জিজ্ঞাসা করে হু করে হেসে উঠলো ছেলেটা। ছেলেটার সাথে জাঙ্কুকও বাঁকা হাসলো। তে তবদা খেয়ে গেল কথাটা শুনে। জাঙ্কুক এক ফাঁকে লুকিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, আসলে সামলানো যায় আমাকে? আমি তো তোর ভাবের কাছে এলেই কেমন বেসামাল হয়ে পড়ি, জানে সে। তে অবাক চোখে তাকালো জাঙ্কুকের দিকে, পরপর মাথা নত করে ফেলো লজ্জায়। ছোট ছেলেটা তাদের একটা নিরিবিলি জায়গা বেছে দিল বসার জন্য। অতঃপর তারা তাদের নির্দিষ্ট জায়গায় বসে পড়লো। জাঙ্কুক তেকে বলল অর্ডার দিতে। তে খাবারের মেনু দেখতে পেল এবং দেখেই চোখ চড়ক গাছে উঠে গেল। এত দাম! এক পর্যায়ে জাঙ্কুকের ধমক খেয়ে বাধ্য হলো অর্ডার করতে। তে আর জাঙ্কুক চুপচাপ বসে আছে। তে এদিক ওদিক তাকিয়ে ক্যাফের ডেকোরেশন দেখছে। জাঙ্কুক দেখছে তেকে। এক পর্যায়ে জাঙ্কুক উঠে তের পাশে বসে গেল। গায়ে ধাক্কা লেগে তে পাশে তাকালো। জাঙ্কুককে নিজের এত কাছে দেখে ভরকে গেল ও। জাঙ্কুক হাত বাড়িয়ে তের হিজাব ঠিক করে দিল। তে ইতস্ত বোধ করে বলে উঠল, খুলে গেছে হয়তো, তাড়াহুড়ো করে বেঁধেছিলাম। জাঙ্কুক মাথা নেড়ে বলল, ঠিক আছে। তারপর আবার বলে উঠল, বিয়ে করে তো গায়ে হাওয়া লেগেছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছিস। আমি চলে গেলে খবরদার কারোর সঙ্গে, ছেলেদের সঙ্গে কথা বলবি না। আমি ফিরে এসে যেন যেমন রেখে গেছি তেমনই দেখতে পাই, মনে থাকবে? তাই মাথা নাড়িয়ে বলে উঠল, সেই রাস্তা বিয়ের আগেই বন্ধ করে রেখেছেন, জানেন না? তাও তো রোজ লাভ লেটার কম পাস না। কাইকে আজকাল পেছনে পেছনে ঘুরছে শুনলাম। খবরদার দে। নেক্সট ডে সোজা কি একটা থাপ্পড় দিয়ে সরাসরি বলবি, আই এম ম্যারিড। কি বলতে পারবি না? কাইয়ের কথাও জাঙ্কুকের কানে গেছে। সেটা খুব সাবধানে তের সাথে কথা বলতে আসে, নিজেকে অনেক আড়াল করে, সেটাও জেনে গেছে। আর কত কিছু যে জানে কে জানে, আরও যে কত কিছু জানে আল্লাহ মাহবুব জানে। তে বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বলল, থাপ্পড় লাগবে না, আমি ভালোভাবে বলে দিব, হবে না? জাঙ্কুক হাসলো একটু। কি নিষ্পাপ তার তে। অতঃপর জাঙ্কুক চলে গেল। এরপর কেটে গেছে কয়টা মাস। জাঙ্কুক চলে গেছে আজ প্রায় 1.5 মাস। যাবার পর প্রথম কদিন কল দেওয়া হতো তার। আপাতত 15 দিন ধরে মাস্টার্স এক্সাম চলছে, তাই কল করার সময় পাচ্ছে না বলে সে আগে জানিয়ে দিয়েছে তেকে। তে শুনে প্রতিবাদ করে না। জাঙ্কুক আর যাই করুক, পড়াশোনা সে বড্ড ভালো, এই ব্যাপারে সে একটুকু ফাঁকি দেয় না। এই জন্য সে আরো বেশি বড্ড আদরের। এই ফাঁকে কদিন আগে তে এসে দাওয়াত দিয়ে গেছে চেয়ারম্যান বাড়ির ছোট মেয়ে, জাঙ্কুকের ছোট বোন জিমিন। চেয়ারম্যান বাড়িতে ঘরোয়া পরিবেশে একটা ফ্যামিলি গেট টুগেদার করা হবে। চেয়ারম্যান বংশের অনেকেই থাকবেন সেখানে। আর এম চাইছেন তেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। এবার বিয়ে আল্লাহর রহমতে হয়ে আছে, এখন বাড়ির বউকে সবার সামনে আনা উচিত। বিয়ে করবে না করে ছেলে তাদেরকে সোজা তুলে এনে বিয়ে করে নিয়েছে। কাউকে তেমন জানানো যায়নি বিয়ের কথা। মূলত এর জন্য এই গেট টুগেদারের আয়োজন। তেকে নিজে এসে দাওয়াত দিয়ে গেল জাঙ্কুকের ছোট বোন আর হচ্ছে জাঙ্কুকের ভাবি।
সঙ্গে যাবে তের পরিবার। তবে জেমিন বলছে তেকে দুপুরের আগে নিয়ে যাবে নিজের সঙ্গে। তে সেদিন দুপুরের আগে তৈরি হয়ে আছে। আজকে তে শাড়ি পরেছে। শাড়িটা তাকে উপহার দেওয়া হয়েছে তার শ্বশুর বাড়ি থেকে। সেদিন কথার ফাঁকে তে শুনেছে জেমিনের কাছ থেকে। আজকে জাঙ্কুক বাড়িতে আসছে, আপাতত সে রাস্তায়। এই ফিরল বলে জেমিন নয়, বরং জাঙ্কুক নিজে তেকে নিয়ে যাবে তাদের বাড়ি। এতদিন তৃষ্ণা তো কাকের নেয় জাঙ্কুককে দেখার আশায় তে রীতিমতো মারা যাচ্ছিল। আজকে তার সঙ্গে অবশেষে দেখা হচ্ছে। খুশিতে তে সময়ের আগেই তৈরি হয়ে বসে থাকলো। এক পর্যায়ে তের মোবাইলে কল আসলো, অচেনা নাম্বার। তে কলটা ধরলো। ওপাশ থেকে জাঙ্কুকের কণ্ঠ নকল করে কেউ বলে উঠল, তে আমি বাড়ির বাইরে, দ্রুত আয়। হাতে গুনে 2 মিনিট সময়। তে কথাটা শুনে আগে পিছিয়ে দেখার সুযোগ পেল না। খুশিতে হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে দ্রুত শাড়ি একটু তুলে বাবাকে বলে দৌড় লাগালো উঠানের বাইরে। খুশিতে তের চোখ চকচক করছে। উঠানের বাইরে পা রাখতেই শাড়ির আঁচলে টান খেলো। তে আটকে গেল। পিছনে তাকিয়ে দেখে মাছু গুন্ডা এবং সাঙ্গপাঙ্গ নিয়ে তের দিকে এগিয়ে আসছে। তে বোকা হয়ে তাকিয়ে রইল তাদের দিকে। তারপর অবস্থা বুঝে দৌড় দিতে আরম্ভ করতেই শাড়ির আঁচল তের গায়ের সঙ্গে শক্ত করে পেঁচিয়ে মুখের রুমাল চেপে ধরল। মিনিট খানেক ধস্তাধস্তির পরই তে জ্ঞান হারায়। মাছু তেকে কাঁধে তুলে গাড়িতে তুলে নেয়। তে শাড়ির আঁচলের একটা ছোট টুকরো মাটিতে ছিঁড়ে পড়ে থাকে। তেকে নিয়ে ওরা চলে যায় লুকানো কোনো জায়গায়, যেখানে জাঙ্কুক তাদের কখনো খুঁজে পাবে না। এইদিকে জাঙ্কুক তেদের উঠানের সামনে এসে বাইক থামায়। তারপর বাইকে বসে কল দেয় তেকে। ওপাশ থেকে কল ধরে না কেউ। জাঙ্কুক এবার বিরক্ত হয়ে জেমিনকে কল লাগায়। ওপাশ থেকে কল ধরলে জাঙ্কুক ধমকে ওঠে, তুই তেকে বলিসনি আমি ওকে নিতে আসবো? আমি বলেছি ভাইয়া। ভাবি তো এ কথা শুনে দুপুরের আগে শাড়ি পরে রেডি ছিল। আমাকে রেডি হয়ে নিজেই কল করেছে, ছবিও পাঠিয়েছে। জাঙ্কুক অবাক হলো, তারপর কল কেটে দিল। ভাবলো বাড়ির ভিতরে যাবে। বাইক থেকে নামলে একটু এগোতি পায়ে বাজে শাড়ির আঁচলের টুকরো। জাঙ্কুক কিছুটা অবাক হয়। একটু ঝুঁকে আঁচল হাতে তুলে নেয়। শাড়িটা চিনতে তার বিন্দু মাত্র অসুবিধা হলো না। এই শাড়ি তের জন্য ঢাকা থেকে নিজে কিনে পাঠিয়েছে। কিন্তু শাড়ির আঁচল এভাবে ছিঁড়ে পড়ে আছে কেন মাটিতে? জাঙ্কুক কিছুক্ষণ হাতে থাকা শাড়ির আঁচলের দিকে চেয়ে থাকলো। তারপর হঠাৎই মনে পড়লো কিছু একটা। সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় বড় হয়ে গেল জাঙ্কুকের। দৌড়ে তীর বাড়ির দিকে ছুটে গেল সে। সুগা তৈরি হচ্ছে চেয়ারম্যান বাড়ি যাওয়ার জন্য। জাঙ্কুক বাড়ির উঠান পেরিয়ে সোজা তাদের রুমে ঢুকে গেল। সুগা জাঙ্কুককে এই অবস্থা দেখে প্রশ্ন করতে যাবে, তার আগে জাঙ্কুক বলে উঠল, তে বাড়ি থেকে কখন বেরিয়েছে আঙ্কেল? ঘন্টাখানেক আগে, তোমার বোন এসে নিয়ে গেছে। জাঙ্কুক জবাব দেয় এক মুহূর্ত অপেক্ষা না করে, তে আমাদের বাড়ি যায়নি আঙ্কেল, ওকে কেউ তুলে নিয়ে গেছে। এই দেখুন শাড়ির আঁচল, এটা উঠোনের বাইরে পড়েছিল। জাঙ্কুকের বুক ধড়ফড় করছে, ক্রমশ অস্থিরতা বাড়ছে তার। তের উপর আসন্ন বিপদের কথা চিন্তা করে রাগে মাথাটা ফেটে যাচ্ছে। কে সে, কে হতে পারে? তবে যেই কাজটা করেছে তাদের ধ্বংস করে দেবে। জানোয়ারের বাচ্চাদের একবার হাতে পেলে টুকরো টুকরো করবো আমি। জাঙ্কুক সব জায়গায় খোঁজ লাগাতে লাগলো। এরই মধ্যে তার ফোনে কল আসলো সবিনের ছোট ভাইয়ের নাম্বার থেকে। ভাই, ভাবিকে ওই মাছু গুন্ডার লোকেরা তুলে নিয়ে একটা গোডাউনে রাখছে, গ্রামের পূর্ব দিকের গোডাউন। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে লম্বা দ্রুত নিঃশ্বাস নিল। তারপর লাল চোখে চেয়ে জানালো, তুই সাবধানে থাকিস, ওরা যেন তোকে না দেখে। আমি আসছি, তুই গোডাউনের দিকে নজর রাখিস। ফোনের লোকেশন অন করে রাখ, আমি ট্রেস করছি। জাঙ্কুক কল কেটে ফোনটা পকেটে রাখে। জাঙ্কুকের পাশে তের বাবা, তের আম্মা এবং রয়েছে পুরো চেয়ারম্যান বাড়ির বংশ। জাঙ্কুক ফোন রেখে পাশে দাঁড়িয়ে থাকা তার বড় ভাইয়ের দিকে তাকালো। তীব্র তেজ মাখা গলা সরাসরি বলল, আমি তেকে আনতে যাচ্ছি। আমার আসার আগে বিয়ের সব ব্যবস্থা করে রাখো। আজকে আমি তেকে ঘরে তুলবো, আর এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আরেন কেবলই মুখ খুলল, এভাবে এত হুট করে তাড়াতাড়ি? হ্যাঁ হ্যাঁ, হুট করেই সব কিছু হবে এখন থেকে তোমাদের জন্য। ঠিক তোমাদের জন্যই আজকে তের এই অবস্থা। যেখানে তে আছে সেখানে কোনো কম্প্রোমাইজ হবে না। ব্যাস, আজকে ওকে ঘরে তুলবো। জাঙ্কুক চিৎকার করে কথাগুলো বলে থেমে যায়। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। তের বাবা এই ব্যাপারে কিছু বলতে চান, তবে সঙ্গে সঙ্গে জাঙ্কুক তার দিকে চেয়ে বলে উঠল, আঙ্কেল, তে আমার ওয়াইফ। এটা আপনারা যাই করেন না কেন কোনোভাবে মিথ্যা করতে পারবেন না। আইন অনুসারে এখন তের প্রতি তার স্বামীর সবচেয়ে বেশি অধিকার। আমি যখন বলেছি তে আমার কাছে ভালো থাকবে, মানে ও সেফ থাকবে, সেটা দুনিয়া উল্টে গেলেও ওকে সেফ রাখবো আমি। এই ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। আর কেউ না বললেও আমি শুনবো না। আমার ক্ষমতা রয়েছে ওকে তুলে আনার, কিন্তু আমি এটা চাই না।
তাই এতদিন অপেক্ষা করছি, কিন্তু আজকের পর আর কোনো ভালো মানুষই করতে পারবো না আমি। শুভ কিছু বলবেন তার আগে আরেম বলে উঠল, ভাইজান ছেলেটা আগে তেকে নিয়ে আসুক, আমরা বসে এই ব্যাপারে কথা বলছি। জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলে উঠল, আমি ফিরে আসার আগে যেন দেখি সব ব্যবস্থা করে রাখা। অতঃপর জাঙ্কুক লোকেশন ট্রেস করে এগোচ্ছে। ইয়জুন এক পর্যায়ে কল করে প্রায় কেঁদেই বলল, ভাই ওরা বোধহয় ভাবির সঙ্গে খারাপ কিছু করতে চাইছে। গোডাউনের ভেতর থেকে ভাবির চিৎকার শুনতে পারছি। জাঙ্কুক কথাটা শুনে লোম অব্দি দাঁড়িয়ে গেল। বুকের ভেতর জঘন্যভাবে ধরাস ধরাস শব্দ করতে লাগলো। গাড়ির স্পিড দ্বিগুণ বাড়িয়ে বলল, তুই থাক ওখানে, ভিতরে গিয়ে একা কিছুই করতে পারবি না তুই, আমি আসছি। 10 মিনিটের মধ্যে পৌঁছে গেল পূর্ব দিকের গোডাউনে। জাঙ্কুককে দেখে ইয়জুন জাঙ্কুকের পেছনে এসে দাঁড়ালো। জাঙ্কুক গাড়ি থেকে নেমে এক দৌড়ে গোডাউনের সামনে চলে এলো। দরজা ভেতর থেকে লকড। সে 7 পা চিন্তা না করে এক লাথি দিয়ে দরজা ভেঙে দিল। সঙ্গে সঙ্গে দৃষ্টিগোচর হলো তীর ক্লান্ত মুখের ছবি। তীরের সাথে ধস্তাধস্তি করছে মাসু। তীর চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। জাঙ্কুক দ্রুত গিয়ে তীর উপর থেকে মাসুকে তুলে কুত্তার মতো মারতে লাগলো। তীর ছাড়া পেটে গায়ে খুলে ফেলা শাড়ি জড়িয়ে হাঁটু গেড়ে দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। কান্নার কারণে রীতিমতো শ্বাসকষ্ট হয়ে গেছে, ঠিকভাবে নিঃশ্বাসটাও নিতে পারছে না। জাঙ্কুক মারতে মারতে সবগুলোকে প্রায় আধামরা করে ফেলেছে। তীর কান্না থামিয়ে মৃদু স্বরে আওয়াজ করলো, জাঙ্কুক থামুন। সঙ্গে সঙ্গে জাঙ্কুকের হাত থেমে যায়। চোখ ঘুরিয়ে পাশে ফিরে তাকায়। তীর শাড়ি গায়ে এলোমেলোভাবে জড়ানো, দেহের অনেক নিষিদ্ধ স্থান দৃশ্যমান। জাঙ্কুক পিছনে তাকালো। ইয়জুন এতক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল। জাঙ্কুকের এমন তাকানো দেখে সে বুঝতে পারলো কিছু। মাথা নত করে বলল, আমি বাইরে আছি ভাই, দরকার পড়লে ডাইকেন। কথাটা বলে মাথা না তুলেই চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। জাঙ্কুকের হাতে ধরে থাকা মাসুর কলার ছেড়ে দিল। মাসু লুটিয়ে পড়ল মেঝেতে, কুকিয়ে উঠল ব্যথায়। এক পর্যায়ে জ্ঞান হারালো। জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে এলো। তার লাল চোখ তীরের দিকে কাতর হয়ে চেয়ে আছে। তে মাথা হালকা কাত করে কান্না মাখা চোখে চেয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক অবশ দেহে নেয় হাঁটু গেড়ে বসে পড়ে তীর ঠিক সামনে। শরীরে জখম অগ্রাহ করে এগিয়ে গিয়ে তীর কপালে নিজের ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। তীর চোখ বন্ধ অবস্থায় ফুপিয়ে কেঁদে ওঠে। জাঙ্কুক সঙ্গে সঙ্গে তীরের গায়ে তার শার্ট খুলে জড়িয়ে দিয়ে বুকের সাথে চেপে ধরে। তে চিৎকার করে কাঁদতে থাকে। জাঙ্কুকের কান্না পাচ্ছে তীর এহেন অবস্থা দেখে। তে কাঁপতে কাঁপতে বিলাপ করতে লাগলো, আমি অপবিত্র হয়ে যেতাম জাঙ্কুক, আমার আজ সব শেষ হয়ে যেতে পারতো। ওরা ওরা আমাকে কিভাবে। বাকি কথা আর বলতে পারছে না। তার শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। জাঙ্কুক তেকে থামিয়ে দেয়, আর শুনতে চায় না কিছু। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে তীর মুখ দু হাতে তুলে নিজের অধর বসায় তীর অধরে। তেও এক পর্যায়ে নিজেও মোহিত হয়ে গেল। কিছু সময় পর তে নিজে বড় অবাক হয়েছে। গোডাউন থেকে সোজা চেয়ারম্যান বাড়ি ফিরছে তারা। দু পরিবারের সকল মানুষকে নিজের সামনে দেখে ভয়ে আতঙ্কে নিজেকে গুটিয়ে নিয়ে জাঙ্কুকের পেছনে লুকায়। জাঙ্কুক টান দিয়ে তেকে সবার সামনে আনে, জোর গলায় পরিচয় করায় তেকে সবার সঙ্গে, আমার বউ কিনতেও। সবাই থাকুন, ও ফ্রেশ হয়ে আসুক, আমাদের বিয়ে খেয়ে তারপর যাবেন। তেকে নিয়ে দ্রুত জাঙ্কুকের ঘরে ছুটে গেল জেমিন। দ্রুত বিয়ের শাড়ি গহনা পরিয়ে নিচে আসলো। কাজী এলেন, বিয়ে পড়ানো হলো বড্ড তাড়াহুড়োয়। তেকে কবুল বলতে একটু সময় দেওয়া হয়নি। কবুল বলার সঙ্গে সঙ্গে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠেন। তে কি হলো কিছুই বুঝতে পারলো না। যা হলো যেমন কোনো ঝড়, মোটি তের জীবন পাল্টে গেল। এখন থেকে সে জাঙ্কুকের বউ, স্ত্রী, অর্ধাঙ্গিনী। ভাবতে শিহরণে কেঁপে উঠছে বারবার। বাসার ঘরেও ঢুকে গেল খুব দ্রুতই। কেমন করে ফুলে ফুলে সজ্জিত বিছানাতে হাঁটু গেড়ে বসে আছে জাঙ্কুক আর তার ভাই বোন। কাজিনের কথা শোনা যাচ্ছে বাইরে। জাঙ্কুকে তারা কোনো মতেই রুমে ঢুকতে দেবে না। আগে 50,000 টাকা, তারপর ভিতরে ঢুকতে দেবে। জাঙ্কুক বিরক্ত নিয়ে বলে উঠল, ক্যাশ নাই ভাগ। ভিড়ের মধ্যে জেমিন উকি দিয়ে বলল, ক্যাশ নাই, কার্ড আছে তো, ওটাই দাও, আমরা নিয়ে নেব নিজেদের টাকা। জাঙ্কুক না পেরে সেই শব্দে কার্ড দিল। তারপর চোখ পাকিয়ে বলল, 50-এর উপরে 1 টাকা খরচ হলে তোদের 1 টাকাও আর আস্ত রাখবো না, মনে থাকে যেন। ভাই বোনেরা হই হুল্লোড় করে কার্ড নিয়ে গেল। অতঃপর জাঙ্কুককে রুমে ঢোকার অনুমতি দেওয়া হলো। দরজা লাগানোর শব্দে তে আর চোখে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক আজ সাদা পাঞ্জাবি পরেছে, হিরো লাগছে একদম তাকে। তে বিছানা থেকে উঠে সালাম করলো। জাঙ্কুক তেকে নিচে থেকে উঠিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তে জাঙ্কুকের বুকে নিশ্চিন্তে পড়ে থাকলো। এক পর্যায়ে জাঙ্কুক তের চলে নিজের ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে উঠল,
তুই কি রেডি আছিস তে? ক্যান আই মেক লাভ টু ইউ? তের গা যেন শিরশির করে উঠল সম্মতি স্বরূপ। জোরে সাইডের পিঠে আঁচড় কাটলো। জাংকুক মৃদু হাসলো। তেকে কোলে তুলে বিছানার দিকে এগোতে এগোতে বলল জাংকুক, আজ তুই আর আস্ত থাকবি না তে। ভালোবাসার কামড়ে আজ তোকে শেষ করে দেওয়া হবে। আমার এতদিনের ধৈর্য আর সহ্য হচ্ছে না, একদম না। জাংকুক অতি শান্তিপূর্ণে তেকে বেডে শুয়ে দিল। লজ্জাতে জাংকুকের বুকে মুখ লুকালো। রুমের লাইট বন্ধ হয়ে গেল। অবশেষে এত অপেক্ষার সমাপ্তি ঘটল। জাংকুক তেকে পেয়ে মাতাল প্রায় হয়ে গেল। এইদিকে তে জাংকুকের হাতে নিজেকে সঁপে দিল। আর এই গল্পের সমাপ্তি এখানেই। এটা একটা ছোট স্টোরি, তাই বেশি বড় করতে চাই না। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।